আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার ইতিশাম। আমি ক্যান্সার বিশেষজ্ঞ। আমি আজকে আপনাদের সাথে ক্যান্সার টকে আমরা যে ধারাবাহিক ক্যান্সার নিয়ে কথা বলি সেই পর্যায়ে আজকে আমি খাদ্যনালীর ক্যান্সার সম্পর্কে একটু কথা বলবো। আমরা জানি যে আমরা মুখে খাবার খাই এবং এই খাবারটাই আমাদের পেটে চলে যায়, কিন্তু জিনিসটা আমরা আসলে যদি এভাবে চিন্তা করি যে মুখে খাবার খেলাম, এটা বুকের মধ্যে দিয়ে পেটে যাবে, পেটে যেখানে স্টমাকে যে খাবারটা জমা হবে, এই মাঝখানের ব্যাপারটা কি? মাঝখানের ব্যাপারটা হচ্ছে আমাদের মুখগহ্বরের নিচে ফেরিংস বলে একটা জায়গা আছে যেখানে খাদ্যনালী, শ্বাসনালী এগুলোর উৎপত্তি। ওইখান থেকে একটা মাংসের টিউব যেটা ফেরিংস থেকে শুরু হয় হয়ে এটা আমাদের পাকস্থলী পর্যন্ত চলে যায়, বুকের মধ্য দিয়ে চলে যায়, এটাকে আমরা খাদ্যনালী বলি। এটা আমরা একটা মাংসের টিউব, আমরা যে টিউব বা পাইপ বলি না, ওরকমই একটা মাংস দিয়ে বানানো একটা টিউব। এর একটা বিরাট আল্লাহ মেহেরবান যে এটা একটা কোয়ালিটি আছে যেটা আমাদের খাবার যখন যায় তখন এটা এক্সপান্ড করে এবং অন্য সময় এটা সংকুচিত হয়ে থাকে। এই খাদ্যনালীটাই আমাদের খাবার মুখ থেকে পেটে নিয়ে যায়। সুতরাং আমরা যা কিছুই খাই, আমরা মুখে খাওয়ার পরে এটা হজমের জন্য, পরবর্তীতে পুষ্টির জন্য আমাদের পাকস্থলী হয়ে যে আমাদের পরিপাকতন্ত্রে চলে যায়। এইখানে কিন্তু এই খাদ্যনালীর ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ খাদ্যনালীর মাধ্যমেই খাবারটা মুখ থেকে পেটে বা পাকস্থলীতে যে জমা হয় তারপর সেখান থেকে হজম হয়। খাদ্যনালী সম্পর্কে একটু ধারণা পেলাম যে এটা আমাদের মুখ থেকে বুকের মধ্যে দিয়ে পেটে যায়, কিন্তু এখন আমাদের বোঝার সুবিধার্থে আমি আবার একটু বলবো যে আমাদের বুকের মধ্যে আর কি কি আছে। আমাদের এই যে বুকের যে খাঁচা বা পিঞ্জর যেটাকে আমরা বলি, এটার ভিতরে আমরা যদি যাই তাহলে আমাদের দুইটা ফুসফুস থাকে, আমাদের হার্ট থাকে, আমাদের পিছনে হাড্ডি যেটা মেরুদণ্ড ওইটা থাকে, এবং মেরুদণ্ডের ভিতরে স্পাইনাল কর্ড থাকে, এবং সামনের দিকে আমাদের রিবস যেগুলো আমাদের এই বুকের খাঁচাটা বানায়, এখানে কতগুলো হাড্ডি থাকে। এইটা নিয়েই সাধারণত আমাদের বুকের মধ্যে দিয়ে খাদ্যনালীটা চলে যায়। এখন এই খাদ্যনালীতে সাধারণত যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাদের খাদ্য গিলতে অসুবিধা হয়। এটা হচ্ছে কিন্তু খাদ্যনালীর যে কোনো রোগের একটা উপসর্গ। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের খাবার গিলতে নানা কারণে অসুবিধা হতে পারে, কিন্তু আমি যেহেতু ক্যান্সার নিয়ে কথা বলবো আমি একটু বলি যে ক্যান্সারের রোগীদের খাবার গিলতে কেমন অসুবিধা হয়। ক্যান্সারের রোগীদের হয় কি, প্রথমে তারা যখন খাবার খাচ্ছে তখন হঠাৎ করে তারা একদিন শক্ত খাবার খাচ্ছে, কিন্তু খেতে খেতে মনে হচ্ছে যে খাবারটা একটু কোথাও আটকে যাচ্ছে এবং খাবারটা খাওয়ার সময় একটু পানি দিয়ে একটু হেল্প নেওয়া লাগতেছে খাবারটাকে নিচে নামানোর জন্য। প্রথমে কিন্তু এইভাবে দেখা হয়। তারপরে সে দেখা যাচ্ছে যে শক্ত জিনিসের পরে যখন একটু নরম অথবা শক্ত নরমের মাঝামাঝি খাবারগুলো খাচ্ছে তখনও কিন্তু তার এই সমস্যাটা একটু বাড়তে থাকে। তারপরে দেখা যাচ্ছে একটা সময় এরপরে তরল খাবার খেতে গেলেও তার এটাকে খাবার গিলতে তার অসুবিধা হচ্ছে। এটাকে আমরা যদি ডাক্তারি ভাষায় বলি প্রোগ্রেসিভ ডিসফেজিয়া। আর আপনাদেরকে যদি বুঝিয়ে বলি তাহলে প্রথমে শক্ত খাবার খেতে অসুবিধা, তারপরে নরম খাবার খেতে অসুবিধা, তারপরে তরল খাবার খেতে অসুবিধা। এটা হচ্ছে খাদ্যনালীর ক্যান্সারের উপসর্গ প্রধানত। এর বাইরে যখন খাদ্যনালীর ক্যান্সারটা অনেক বেশি হয়ে যায় তখন অনবরত বুকে ব্যথা হয়, আর খাবার খেতে না পারতে হয় কি দুর্বলতা দেখা দেয়, অ্যানিমিয়া দেখা দেয়, শরীরে রক্তশূন্যতা হয়। তারপর হয় কি খাবারের ওইখানে যখন খাদ্যনালীর ভিতরে যে টিউমার বা যদি কোনো ক্যান্সার থাকে ওইটা অনেক সময় ক্ষত হয়ে ওইটা ইনফেক্টেড হয়ে যায়। ইনফেক্টেড হলে ঘন ঘন জ্বর হয় এবং এখান থেকে একটা বাজে রকমের গন্ধ উপর দিকে বের হয়ে আসে। তারপর অনেক সময় রক্তক্ষরণ হয়। এই রক্তটা অনেক সময় খাবারের সাথে পাকস্থলী হয়ে পায়খানা রাস্তায় যায়, কালো কালো পায়খানা হয়। আবার অনেক সময় রোগীরা রক্ত বমি করে। তারপরে হয় কি রোগীদের ফেটিক লাগে, এবং রোগটা যখন ফুটা হয়ে যায় খাদ্যনালী তখন হয় কি এটা ফুসফুসের মধ্যে ছড়ায় পড়ে। তখন হয় কি প্রচুর কাশি হয়, এবং কাশতে কাশতে কাশির সাথেও রক্ত বা ইনফেক্টেড ম্যাটেরিয়াল আসতে পারে। এই ধরনের উপসর্গগুলো নিয়েই কিন্তু খাদ্যনালীর ক্যান্সারের রোগীগুলো আমাদের কাছে আসে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে গলাতে গোটা, বিশেষ করে বাম সাইডে একটু যে আমাদের কশেরুক আছে ওইখানে একটা গোটা মতো নিয়ে আসে, বা গলায় গ্ল্যান্ড নিয়েও কিন্তু এইসব রোগীরা আমাদের কাছে প্রেজেন্ট করে। সুতরাং এগুলো হচ্ছে খাদ্যনালী ক্যান্সারের উপসর্গ। এখন প্রশ্ন আসবে, যদি এই ধরনের উপসর্গ কারো দেখা দেয় তাহলে খাদ্যনালীর ক্যান্সারটা সে কিভাবে নির্ণয় করবে? আমরা জানি
যে আমাদের খাদ্যনালীর রোগ বোঝার জন্য আমরা যে রোগ পরীক্ষাটা সবচেয়ে কমনলি করি এটার নাম হচ্ছে এন্ডোস্কোপি। আসলে এন্ডোস্কোপি শব্দটার মানে হচ্ছে এন্ডো মানে হচ্ছে কেভিটি আর স্কোপি মানে হচ্ছে দেখা। তো আসলে আমরা একটা যন্ত্রের মাধ্যমে আমাদের শরীরের ভিতরের যে কেভিটিগুলো এটা দেখতে পারি, এই যন্ত্রটার নাম আসলে এন্ডোস্কোপি। আমরা যখন এটাকে মুখের ভিতর দিয়ে দিয়ে এই খাদ্যনালী পরীক্ষা করি তখন এটাকে ইসোফেগোস্কোপিও বলা যায়, এবং আমরা যখন স্টোমাক পরীক্ষা করি তখন গ্যাস্ট্রোস্কোপিও বলি, কিন্তু অ্যাজ এ হোল এটাকে আমরা এন্ডোস্কোপি বলি। এটা মুখের ভিতরে আমরা একটা টিউব দিয়ে, ওই টিউবের মধ্যে ক্যামেরা ফিট করা থাকে, ডাক্তাররা দেখে যে খাদ্যনালীর ভিতরে কোনো সমস্যা আছে কিনা, বা থাকলে সেটা কি ক্ষত নাকি টিউমার নাকি অন্য কোনো কিছু, এরকম একটু দেখে নেয়। দেখে নিয়ে এরকম যদি সাসপিশিয়াস কোনো জায়গা থাকে তখন ওখান থেকে একটু মাংস, ওইটার মাথায় একটু ব্যবস্থা থাকে, কেটে নিয়ে আসা যায়। মাংস কেটে নিয়ে এসে আমরা পরীক্ষা করি, করে এটাকে বায়োপসি বলা হয়, এন্ডোস্কোপিক বায়োপসি। আমরা কনফার্ম হই যে এটা খাদ্যনালীর ক্যান্সার নাকি অন্য কোনো কিছু। আসলে খাবার যে খেতে না পারা, গিলতে অসুবিধা হয়, এটা নানা কারণে হয়। সুতরাং আমি ওই বিস্তারিত আলোচনা আজকে যেতেই চাচ্ছি না। আমি শুধু বলতে চাচ্ছি যে যদি এরকম প্রোগ্রেসিভ ডিসফেজিয়া অথবা শক্ত, নরম এবং তরল খাবার পর্যায়ক্রমে খেতে যাদের অসুবিধা হচ্ছে তাদের ব্যাপারে এই পরীক্ষাটা করতে হবে, এন্ডোস্কোপি করে বায়োপসিটা করতে হবে। যদি মানে ওরকম কিছু পাওয়া যায় এবং বায়োপসিতে যখন ক্যান্সার পাওয়া যাবে, তারপরে আমার আর কিছু কাজ আছে, সেটা হচ্ছে কি এই ক্যান্সারটা আসলে কতটুকু ছড়িয়েছে এটা বোঝা। সেই জন্য আমরা করতে হবে কি, বুকের সিটি স্ক্যান করতে হবে, পেটের সিটি স্ক্যান করতে হবে, আমাদেরকে এক্স রে করতে হবে, এবং আমাদেরকে সাথে সাথে দেখতে হবে রোগীটার রক্তের অন্যান্য প্যারামিটারগুলো কেমন আছে, কিডনি কেমন আছে, লিভার কেমন আছে, হার্ট কেমন আছে, ফুসফুস কেমন আছে। কারণ আমি চিকিৎসা করব, পরবর্তীতে তার এইসব অঙ্গগুলো ইফেক্টিভ বা ফাংশনিং ভালো থাকতে হবে যাতে আমি চিকিৎসাটা করতে পারি। এই হচ্ছে মোটামুটি পরীক্ষা নিরীক্ষা। এরপরে আসবে যে খাদ্যনালীর চিকিৎসাটা কি। আসলে অন্যান্য ক্যান্সারের মতো আমরা বারে বারে এক কথাই বলি, খাদ্যনালীর ক্যান্সারও যদি খুব আর্লি ধরা পড়ে তাইলে কিন্তু ছোট্ট একটা অপারেশন করে অনেক ক্ষেত্রে খাদ্যনালীর যে আক্রান্ত অংশ এটা বাদ দিয়ে ভালো অংশ জোড়া দিয়ে চিকিৎসাটা কিন্তু শেষ হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ ক্ষেত্রে এটা ইনভেসিভ হয়ে যায়, মানে এটা খাদ্যনালীর যে দেওয়াল আছে বা ওয়াল আছে এটার মধ্যে গেঁথে যায় বা এটার বাইরে চলে যায়। সেই ক্ষেত্রে আর ছোটোখাটো অপারেশন করে হয় না, এটা অনেক বড় অপারেশন করতে হয়, এবং অপারেশনের পরে কেমোথেরাপি, রেডিওথেরাপি এই চিকিৎসাগুলো প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে যখন রোগটা একটু দেরি হয়ে যায় তখন কিন্তু আর অনেক ক্ষেত্রে অপারেশন করাও যায় না। তখন আমরা করি কি, রোগীকে খাওয়ানোটা হচ্ছে সবচেয়ে জরুরি, কারণ আমরা বাঁচতে হলে খেতে হবে, খেতে না পারলে আমরা কিভাবে বাঁচবো। সুতরাং তার খাবারের ব্যাপারটা আমরা এনশিওর করতে চাই। সেই জন্য আমরা করি কি, স্ট্যান্টিং অথবা এক ধরনের চোঙা আছে বা রিং আছে, হার্টে যেমন আমরা রিং লাগাই, এইখানেও আমরা ওই যেখানে ক্যান্সার আক্রান্ত স্থান ওইখানে একটা চোঙা ফিট করে দিই, আর পরবর্তীতে কেমোথেরাপি, রেডিওথেরাপি চিকিৎসা করে রোগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। এই হচ্ছে মোটামুটি খাদ্যনালীর ক্যান্সারের চিকিৎসা। ইদানিং হালে ইমিউনোথেরাপিও এখানে খুব ভালো কাজ করে খাদ্যনালীর ক্যান্সারে, এবং আমরা খুব ভালো রেজাল্ট পাচ্ছি। তো মূল কথা ঘুরে ফিরে আমি আবারও বলবো, যদি খাদ্যনালীর ক্যান্সারের উপসর্গ কারো দেখা দেয় তাহলে তাড়াতাড়ি ডাক্তার কাছে আসবেন। তাড়াতাড়ি যদি এটা পরীক্ষা করে এন্ডোস্কোপির মাধ্যমে, অনেকে ভয় এন্ডোস্কোপি করতে চান না, প্লিজ এটা করবেন না। যদি এন্ডোস্কোপির মাধ্যমে পরীক্ষা করে এই রোগটা নির্ণয় হয় তাহলে তাকে তাড়াতাড়ি চিকিৎসা আসতে হবে, এবং আর্লি যদি ধরা পড়ে তাহলে চিকিৎসা সহজ, কিন্তু কোনো কারণে যদি দেরি হয়ে যায় পরবর্তীতে অনেক জটিল চিকিৎসা, অপারেশন সহ, স্ট্যান্টিং সহ, কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি এগুলো লাগবে বা করতে হবে। তো আলটিমেটলি আমরা যদি সময় মতো পদক্ষেপ নিতে পারি তাহলে হবে কি, আর্লি ডিটেকশন এবং চিকিৎসার মাধ্যমে ভালো রাখা যাবে। তো একটা জিনিস আমি এখানে বলতে চাই, আসলে খাদ্যনালীর ক্যান্সারের কারণগুলো এখন পর্যন্ত আমরা খুব ভালোভাবে জানতে পারি নাই, যার জন্য এটা আমি খুব ফোকাস করি নাই বেশিরভাগ ক্ষেত্রে। তারপরেও আমার মনে হয় একটু বলে নেওয়া ভালো যে আমাদের যেগুলো প্রক্রিয়াজাত খাবার অথবা যেসব খাবার অ্যাডাল্টারেটেড, মানে যেগুলোর মধ্যে আমি বলি যে ফরমালিন অথবা বিষাক্ত যেসব আমরা খাবার প্রিজারভেটিভ ব্যবহার করি, এই ধরনের খাবার, আবার ওই যে বেশি পোড়া খাবার, তৈলাক্ত খাবার, ধূমপান, অ্যালকোহল,
এগুলো কিন্তু খাদ্যনালীর ক্যান্সারের সাথে জড়িত। আবার অনেকের জন্মগতভাবে কতগুলো বলে ব্যারেট ইসোফেগাস অথবা রিফ্লাক্স ইসোফেজাইটিস, মানে আপনার অ্যাসিডটা সাধারণত পেটের মধ্যে আমাদের হয়, এটা নিচে চলে যায়, নিচে না যেয়ে অনেকের উপরে আসে। অনেকের আবার খাদ্যনালী মানে গাঠনিকভাবে একটু সমস্যা থাকে, এইসবও কিন্তু খাদ্যনালীর ক্যান্সারের কারণ হিসেবে আসতে পারে। সুতরাং আমরা যদি আমাদের নর্মাল হেলথ স্ক্রিনিং প্রোগ্রামগুলো আমাদের রাখি, তাহলে আমরা যদি এই ধরনের সমস্যা কারো হয়, সে যদি একটু এসে নর্মালি একটু এন্ডোস্কোপি করে যদি এইসব কারণগুলো থাকে এগুলো যদি কারেকশন করে, এবং আমি যেগুলো বললাম ধূমপান, অ্যালকোহল সহ, এবং আমাদের যে বিষাক্ত খাবার আমরা খাচ্ছি এই ব্যাপারে যদি আমরা একটু সচেতনতা অবলম্বন করতে পারি, তাহলে আমার মনে হয় আমরা খাদ্যনালীর ইনসিডেন্সও কমাতে পারবো। সবাইকে ধন্যবাদ।